হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনা সুন্দরী। শুধু চীনা সুন্দরীকে নিয়ে কথা বলবো না, তার সাথে আমাদের ঢেপিকে বলদিকে নিয়েও কিছু কথা বলবো। তো প্রথমেই বলি যে আজকে তোমরা দেখতে পেয়েছো যে বিনোদন সকালবেলায় একটা আরসের চ্যানেল থেকে অনেক একটা কল রেকর্ডিং এসছে। সেই কল রেকর্ডিংটা তোমার কার কল রেকর্ডিং না, আমাদের ফোকলাচরণের কল রেকর্ডিং। ফোকলাচরণ যেই কথাগুলো বলল যে চীনা সুন্দরী কোনো দিনও নিজের বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনাই ওর ছিল না, এবং এই যে আমাদের যে বক দাদা যিনি রয়েছেন সেই বক দাদার সঙ্গে সম্পর্কটা চীনা সুন্দরীর সঙ্গে এই যে ফোকলাচরণের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে এই বক দাদা বিশেষ ভূমিকা পালন করেছে। কেন? কারণ ছিল যে বক দাদা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কথা বলে বলে এটা জানার চেষ্টা করছিল যে চীনার যেই পরিমাণে ভিউজ হয় সেই পরিমাণের ভিউজে ওর কত টাকা আর্নিং হতে পারে। তার যত টাকা আর্নিং হবে সেই বেসিসে তিনি চীনা সুন্দরীকে চুষে ওর টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করতে পারবে, সেই জন্য তিনি সেগুলো জানার চেষ্টা করেছিল এবং একাধিক তোমার কি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। এবং প্রথমের দিকে উনি বলেছিল একটা এনজিওর মাধ্যমে চীনা সুন্দরীর কাজটা দেখছে, চীনা সুন্দরীর কেসের পেছনে কোনো টাকা পয়সা সেইভাবে খরচা হবে না। কিন্তু আমরা পরবর্তীকালে ফোকলাচরণের ভিডিও থেকে জানতে পেরেছি যে প্রথমের দিকে বলেছিল তেমন কোনো টাকা পয়সা লাগবে না, তারপরে 30,000 20,000 এরকম করে করে 50 থেকে 60,000 টাকা ঘাপলাবাজি হয়েছে, যেটা দেখার পরে ফোকলাচরণ তখন গিয়ে চীনার হাত ধরেছে, না এইভাবে তুমি টাকা পয়সাগুলো খরচা করবে না, কারণ তোমার দিন দিন ভিউজ কমে যাচ্ছে, তোমার চ্যানেলে আগে যেই পরিমাণে ভিউজ হতো সেই রকম ভিউজ হয় না, সেই রকম আর্নিং হয় না, এখন যেইটুকু টাকা ইনকাম হচ্ছে সেই টাকাগুলোকে এইভাবে নয় ছয় করো না, এবং কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে। চীনা সুন্দরী যে ওর মাকে বলছে যে বহুবার ফোকলাকে নাকি এমন বলেছে যে এই টাকাটা আমি মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, মায়ের কাছে রয়েছে, এরকম বলেছে। এবং ফোকলাচরণের তখন বক্তব্য ছিল মায়ের অ্যাকাউন্টে কেন টাকা ফেলেছিস, আমার অ্যাকাউন্টের সমস্ত তুই জানিস, আমার অ্যাকাউন্ট নাম্বার তুই জানিস, ওর নাম কি বলে গুগল পে ফোনপে নাম্বার পর্যন্ত জানিস, তারপরে কেন মায়ের অ্যাকাউন্টে টাকাটা ফেললি। ফোকলাচরণের ধান্দা যে আমরা যেটা বলেছি সেই রকমটা ছিল, সেটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার। ওর ধান্দাই ছিল চীনাকে দিয়ে খাটাবে আর চীনার পয়সায় আয়েশ আরাম করবে, এবং ওর লক্ষ্যই ছিল চীনা সুন্দরীর ধারে পাশে যেন এমন কেউ আসতে না পারে যে চীনা সুন্দরীর টাকা পয়সার পেছনে টাকা পয়সাকে আত্মসাৎ করতে পারে। যেমন চীনা সুন্দরীর মা বাবা কে যখন চীনা তার টাকা পয়সাগুলো দেওয়া শুরু করে দিয়েছিল, এই ফোকলাচরণ কিন্তু সেটা একেবারেই মেনে নিতে পারেনি, যেটা আজকের কল রেকর্ডিং এও আবার পরিষ্কার হলো। এবং চীনা সুন্দরী যে তার বাচ্চা কোনোদিনই নিতে চায়নি সেটাও আজকে আবার ফোকলাচরণ বলল। তার কি ছিল, তার একটা রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য বাচ্চা নেওয়ার একটা কন্টেন্ট করেছিল কিনা তার স্বামীকে টাইট দেবে, বাচ্চা নেওয়ার মানসিকতা ওর ছিল না। যেহেতু ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল, সেহেতু ওর স্বামীকে নাস্তা নাবুদ করার জন্য, টাইট দেওয়ার জন্য বাচ্চাটাকে তার কাছে এনে রাখতে চেয়েছিল, কারণ ও জানে ভালো করে যে রাখতে চেয়েছিল রাখার কথা বলেছিল, ও জানে ভালো করে যে বাচ্চা যেখানে রয়েছে সেখানে খুব ভালো রয়েছে, এবং ওদেরকে প্রেসারে রাখার জন্য বাচ্চা অন দা ওয়ে, বাচ্চার জন্য আংটি বানালাম, বাচ্চার জন্য বিপত্তারিণীর পুজো করলাম, তাগা বিপত্তারিণীর তাগা বাচ্চাকে পড়াতে পারলাম না, বাচ্চার জন্য খেলনা মোবাইল কিনলাম, বাচ্চার জন্য গেঞ্জি কিনলাম, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, এইভাবে কি করলো বাচ্চা আনার
কন্টেন্টটা মানুষকে খাওয়ালো এবং সেইটাকে বিশ্বাসযোগ্যতা আনার জন্য রিড ম্যান্ডামাস এগুলোকেও করলো, যাতে মানুষ সেটাকে কি করে বিশ্বাস করতে পারে, মানুষের মনের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা হয়, মানুষ বিশ্বাস করা শুরু করে যে না সত্যি সত্যি তার মা মানে বাচ্চাকে নেওয়ার জন্য কোনো রকম প্রসেস করেছে। এবং এই প্রসেসগুলো পুরো দমে ভুলভাল। এখানে কিন্তু চীনারও বিশাল যে দোষ সেটা বলবো না, কারণ চীনাকে সম্পূর্ণরূপে ভুল বোঝানো হয়েছে, ভুল ভালভাবে চীনাকে পরিচালনা করা হয়েছে এবং চীনাকে বলেছে এইটা করতে হবে তুই এত টাকা দে, ওইটা করতে হবে তুই আমাকে টাকা দে, এইটা করতে হবে টাকা দে। এবং চীনা সুন্দরী যেহেতু আইন সম্বন্ধে কিছু বোঝে না, সে টাকা পয়সা দিয়েছে এবং পরবর্তীকালে জানতে পেরেছে যে এই যে লিগাল টিম ওর যে রয়েছে তারা যেই যেই প্রসেসে বাচ্চা নেওয়ার কথা বলেছে এগুলো পুরোপুরি ভুল, যেটা প্রথম সবার প্রথমে সুতপা বলেছিল এবং যেই কারণের জন্য সুতপার সঙ্গে মানে সুতপা ক্লায়েন্ট ধরার জন্য এখানে এসছে, সুতপার যে উকিল তাকে ক্লায়েন্ট ধরে দেবে বলে সুতপা এসছে, সেই সময় পুরো সুতপা একেবারে দৃষ্টি মানে কি বলবো একেবারে শত্রু হয়ে গেল, চরম শত্রু হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে কিন্তু সুতপার কথাটাই ঠিক হলো যে ও বাচ্চা নেওয়ার সঠিক প্রসেসে অ্যাপ্লাই করেনি, যেই প্রসেসে বাচ্চা ওর কাছে আসবে, যেই কারণের জন্য আজও অবধি ও বাচ্চার মুখ দেখতেও পায়নি, বাচ্চাকে কাছেও আনতে পারেনি, কারণ এক তো বাচ্চা কোনোদিনও চায়নি আর বাচ্চা আনার জন্য সঠিক যে প্রসেস সেগুলোও নেয়নি। এবার চলে আসি বিয়ে বাড়ি। তোমরা সবাই দেখেছো চীনা সুন্দরীর মামাতো ভাইয়ের বিয়ে, সেখানে ওর মা অনুপস্থিত। কি কারণের জন্য আমাবস্যা দেবী বিয়ে বাড়িতে গেল না? তার হাজবেন্ড চলে গেছে, ছেলের বউ চলে গেছে, শাশুড়ি মা চলে গেছে, মেয়ে চলে গেছে, অথচ যার বাপের বাড়ির অনুষ্ঠান সেই দিদিকেই ওখানে দেখা যাচ্ছে না। কি কারণের জন্য উনি বাড়িতে থেকে গেলেন? কি এমন পাহারা দেওয়ার জন্য? বাড়ি পাহারা দেওয়ার জন্য যে থাকবেন সেটা তো মনে হচ্ছে না, কারণ এমন নয় যে তার বাড়িতে অমূল্য রতন রয়েছে যার জন্য তাকে বাড়িতে থাকতে হবে। কি কারণের জন্য যে উনি বাড়িতে থাকলেন সেটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে ধোঁয়াশা রয়ে গেল। যদিও ঢেপি সুন্দরী বলেছে চীনা সুন্দরী যে 15 লক্ষ টাকার গয়না চুরি করেছিল এবং সেই চুরির গয়নাটা বাড়িতে রেখেছে, যেই কারণের জন্যই কিন্তু চীনা সুন্দরীর মা ওই বাড়িতে পাহারা দিচ্ছে, কারণ চীনা সুন্দরীর গয়নাগাটি বাড়ির মধ্যে রয়েছে, যেই কারণের জন্য তার মা বিয়ে বাড়িতে না গিয়ে যে তার বাড়ি পাহারা দিচ্ছে। এখানে প্রমাণিত হয়ে গেল যে চীনা সুন্দরী গয়না চুরি করেছে। মানে আমি ভাবি যে কোর্টে মানে উকিলগুলো কি করছে, উকিলগুলো কোর্টে গিয়ে কি ছিচ্ছে ডিগ্রি নিয়ে। আমাদের ঢেপি সুন্দরীকে নিয়ে যেতে পারে, যে কোনো কেস একেবারে চুটকিতে সলভ করে দিতে পারে। তোমরা দেখেছো যে জাজ দিদিকে দেশদ্রোহী প্রমাণ করার জন্য কি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে, কি আপ্রাণ চেষ্টা, যে দেশদ্রোহী এবং মানব পাচারকারী। ভাবুন একসময় যে বন্ধুত্ব পালন করেছে, কতটা হিংস্র। আমি বলবো এরকম মানে হিংস্র শত্রুও যেন কোনো মানুষের না হয়। বন্ধু তো দূরস্থ, এরকম বন্ধুর থেকে শত্রু অনেক ভালো, অনেক ভালো। এরকম বন্ধুর থেকে শত্রু, আমি মনে করি এরকম বন্ধুর থেকে শত্রু হওয়া অনেক ভালো। শত্রুরাও জাজ দিদির মানে শত্রু হয়ে জানা ক্ষতি করেছে, এই মহিলা জাজ দিদিকে ততটা নিচে নামিয়ে জাজ দিদির গায়ে নোংরা কাদা ছোড়ার জন্য একেবারে মানে সচেষ্ট ভূমিকা পালন করছে, দিন রাত এক করে দিচ্ছে যে এই জাজ দিদিকে এক ঘরে করার জন্য, জাজ দিদিকে এক ঘরে করার জন্য, যাতে জাজ দিদি পুরো এক ঘরে হয়ে যায়। জাজ দিদির হয়ে কেউ যেন ভিডিও করতেও ভয় পায়, কারণ তোমরা দেখতে পাচ্ছ ওপার বাংলার যে আমাদের আরশ রয়েছে এবং আরেকটা রয়েছে হনুজা, সেই দুজনকে এমন ভাবে ভয় দেখাচ্ছে যাতে তারা জাজ দিদিকে নিয়ে কোনো রকম ভিডিও না করে। একটা স্বতন্ত্র ক্রিয়েটার কাকে নিয়ে পক্ষে ভিডিও করবে বিপক্ষে ভিডিও করবে সেটা সম্পূর্ণরূপে তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে গিয়ে ও কেউ ভিডিও করলেই, জাস্ট দিদিকে নিয়ে কেউ ভিডিও করলেই ওর বক্তব্য জাজ দিদি একে নামিয়ে দিয়েছে, জাজ দিদি তাকে নামিয়ে দিয়েছে, জাজ দিদি এর জন্য বলেছে। চীনার ক্ষেত্রেও তাই করেছে।
ননখোকার ক্ষেত্রেও তাই করেছে। যারা যারা ননখোকার বিরুদ্ধে ভিডিও করেছে তাদেরকে বলেছে যে তারা মানে এই রকম ভাবে ননখোকাকে আজকে ছোট করেছে বলে তার চ্যানেলের ভিউজ চলে গেছে এবং যারা চীনা সুন্দরীকে পজিটিভ ভিডিও করেছে সব সময় বলে গেছে চীনা সুন্দরী তাদেরকে শিখিয়ে দিয়েছে, চীনা সুন্দরী এর জন্য দায়ী। যারা যারা চীনা সুন্দরীকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, আমি যদি ভুল না হয়ে থাকি ম্যাক্সিমাম বেশিরভাগ ক্রিয়েটারের সঙ্গে চীনা সুন্দরীর ফোনালাপের কথা হয় না। প্রত্যেকটা ক্রিয়েটার তার নিজের চিন্তা ভাবনা দিয়ে তাদের চিন্তা ভাবনায় তারা চীনাকে সমর্থন করে, চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে। এখানে চীনা সুন্দরী কারো ভিডিও দেখেই না। আমি ওর সঙ্গে যখন কথা বলেছিলাম তখন ও আমাকে বলেছিল ও কারো চ্যানেল দেখেই না, ও সমালোচকদের ভিডিওই দেখে না। ইভেন যেই সময় পুরো ওয়াইটি একেবারে রিতম ঝিমির ওই ব্যাপারটা নিয়ে তোলপাড় হয়ে গেছে, সেই রিতম ঝিমিকেও ও চেনে না, কারণ এদের ভিডিও দেখে না। কি করে দেখবে বলুন তো? ও সারা দিন ওর জগতে ব্যস্ত থাকে, ওর সকাল থেকে খাওয়া পড়া নিজের ভালো লাগা, সকালে তো ঘুম থেকেই ওঠে না, সে ঘুম থেকে ওঠে বেলা 12টা 1টার সময় তার চোখ খোলে, সারা রাত্রি সে চ্যাটিং এ ব্যস্ত থাকে, চ্যাটিং ভিডিও কল এইসবে ব্যস্ত থাকে। কি করে তার পক্ষে অন্যান্য সমালোচকদের ভিডিও দেখবে? আর সমালোচকদের ভিডিও দেখে তার লাভই বা কি? কোনো লাভ নেই। ওকে যারা পজিটিভ ভিডিও করছে তাদের নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। আজকে দেখুন কমেন্ট বক্স, কারণ ওর পরিবার এতটাই নির্লজ্জ এবং কানকাটা হয়ে গেছে যে ওদেরকে আপনারা যতই জুতান, কমেন্ট বক্সটা গিয়ে যদি আজকে ওর দেখেন বেশিরভাগ কমেন্ট নেগেটিভ, এবং সেখানে প্রত্যেকটা ভিউয়ার্স জুতাচ্ছে। এমন নয় যে নেগেটিভ ভিউয়ার্সরা, ওর ভালোবাসার পজিটিভ ভিউয়ার্স যারা একটা সময় ওকে ভালোবাসতো সেই পজিটিভ ভিউয়ার্সরা আজকে ওকে গিয়ে জুতাচ্ছে। আজকে তারা লজ্জাবোধ করছে যে এই মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম, কি করে এই নোংরা মেয়েটাকে আমরা সমর্থন করেছি। তারা অপমানিত, তারা লজ্জিত হচ্ছে এই মেয়েটার বিহেভিয়ারে, যে একটা দুধের শিশুকে ফেলে মা কিভাবে ফুর্তি ফাত্তায় ব্যস্ত। সোনার যে লকেটটা দিয়েছে বিয়ে বাড়িতে, কেন দিয়েছে আজকের ডেটে পরিষ্কার, কারণ এই যে 5-6 দিন ধরে ওই বাড়িতে গিয়ে উঠবে আর প্রত্যেকটা ব্যাপারকে নিয়ে কন্টেন্ট করবে, এই কন্টেন্টটা করার জন্য সেই জন্য ওই টাকাটা ব্যয় করেছে। ও জানে এই 6-7 দিনে আমি ওই যে লকেটটা দিলাম, সোনার লকেটটা দিলাম, সেখান থেকে তার থেকে ডবল টাকা আমি উঠিয়ে নিয়ে আসবো, সেই কারণের জন্যই লকেটটা দিয়েছে। যদি লকেটটা না দিত তাহলে ওই বাড়িতে গিয়ে ও সেইভাবে ভিডিওটা করতে পারতো না। বুঝতে পেরেছো? ওই লকেটটা দিয়ে ওদের মুখটা বন্ধ করে দিয়েছে যাতে ও যেমন ভাবে খুশি ক্যামেরা করতে পারে। তবুও তোমরা দেখেছো যে ওর ক্যামেরায়, ওরই মামা বাড়ির বহু লোক ক্যামেরায় মুখ দেখাতে নারাজ। একটা ছেলেকে দেখলাম, সম্ভবত মামাতো ভাইটাই হবে, ও গিয়ে ক্যামেরাটা ধরলো দধিকর্মার সময়, সঙ্গে সঙ্গে সাট করে ছেলেটা দাঁত মাজছিল, মুখটাকে ঘুরিয়ে নিল যাতে ওর মুখটা দেখা না যায়, ওর পেছনটা ক্যামেরায় দেখা গেল। এবং ইভেন তোমরা যদি দেখো হলুদ কোটার সময় 5 জন এও লাগে, সেখানে চীনা সুন্দরী স্থান হয়নি। কি করে হবে বলো তো? কি করে হবে? যে মহিলা না ঘরের না ঘাটের, সেই মহিলাকে কি করে স্থান দেবে? আজকে ওকে দেখেছেন প্রত্যেকটা মানুষ বিয়ে বাড়িতে সেজেছে, ওই ওর বৌদি, তারপরে ওর যে আরেকটা ভাইয়ের বউ আছে, তারা প্রত্যেকে দেখবেন সুন্দর করে ফুল টুল দিয়ে সেজে শাড়ি পরে আনন্দ উচ্ছ্বাস করছে। আর ওকে দেখেছেন না একটা হাতের চুড়ি, না একটা নাকের, না একটা কানে, না একটা গলায়, না একটা কপালে। মানে কি জঘন্য থেকে যে কি জঘন্য লাগছে বলার কথা না। ও নিজেকে কি প্রমাণ করতে চাইছে? আমার মনে হয় ও বোঝাতে চাইছে ও একটা আনম্যারিড মেয়ে, যে তোমরা ভাই সবাই দেখো আমি একটা আনম্যারিড মেয়ে, আমার এখনো বিয়ে শাদী কিচ্ছু হয়নি, হ্যাঁ আমার চুলকানি মাথার উপরে উঠে গেছে, ওই জন্য আমি এই রকম করে বিয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, যাতে যে কোনো পুরুষ আমাকে দেখবে আর আমি টোপটা ফেলবো, হ্যাঁ
ফট করে দেখেই বুঝবে, ভাববে এই মেয়েটা মনে হয় আনম্যারিড, এই মেয়েটা মনে হয় আনম্যারিড। তারপরে যেই ইন্টারেস্ট গ্রো করবে, ইন্টারেস্ট দেখাবো, যখন ইন্টারেস্টটা ভালোভাবে গ্রো করে যাবে তখন বলবো আমি ডিভোর্সি, মানে ডিভোর্স হয়নি, ডিভোর্স কেস চলছে, আমার একটা বাচ্চা আছে, আমি বাচ্চা ছেড়ে দিয়ে চলে আছি, এখন আমার ডিভোর্স কেস চলছে বলে সেই একটা মুরগিকে আবার ধরবো। যেই কারণের জন্য বিয়ে বাড়িতে পুরো দমে আনম্যারিড মেয়েদের মতো ঘুরে বেড়াচ্ছে। তোমরা প্রথমে কি দেখেছিলে যে যখন ওর স্বামীর থেকে ছেড়ে চলে এসেছিল তখন কি বক্তব্য ছিল, লোকে প্রত্যেকে বলেছে সিঁদুর তুমি কার, বল সিঁদুর যে তুই পড়ছিস সেই সিঁদুরটা কার। তখন কি বলেছিল যে আমি বিবাহিত, আমার স্বামী রয়েছে এবং এখনো যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু আমি সিঁদুর পড়ছি। তারপরে বোঝা গেল, জানা গেল কি না এই সিঁদুরটা সে ফোকলাচরণের নামে পড়ছে, কারণ ফোকলাচরণের সঙ্গে সে বিয়ে শাদী কমপ্লিট করে ফেলেছে অবৈধভাবে। এবার ফোকলাচরণও যখন চলে গেছে, তার স্বামী আগেই গেছে, ফোকলাচরণও গেছে, তখন কি করেছে সিঁদুর টিঁদুর সব তুলে দিয়ে একেবারে না সধবা, না বিধবা, না অধবা, কোনোটাই না, একেবারে কুমারী মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে সারা বিয়ে বাড়িতে। তোমরা দেখেছো বেশিরভাগ মানুষ অল্প বয়সী মেয়েরাও যারা একটু মাধ্যমিক পাস করে যায় তাদেরও যদি আপনি খেয়াল করে দেখেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যেই সব ছেলেমেয়েরা মেয়েরা দেখবেন, তখন সেই সব মেয়েরাও কিন্তু একটা বিয়ে বাড়িতে গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে লেহেঙ্গা পরে, নালে একটা শাড়ি পরে, শখ করে শাড়ি পরে। হ্যাঁ, এ তো আবার শাড়ি সামলাতেও পারে না, একটা বাচ্চার মা হয়ে গেছে, তার ভাবটা এমন, মানে কি বলবো, মানে সদ্য মানে কি বলবো যৌবনে পা দিয়েছে, মেয়েরাও মানে লজ্জা পাবে ওর অসভ্যতামি দেখে। পুরো বিয়ে বাড়িতে মনে হচ্ছে যেন ইচ্ছাকৃত ও হেসে খেলে মানে বোঝাতে চাইছে আমি বিশাল আনন্দে আছি, মানে আমার ডোন্ট কেয়ার, আমি বাচ্চা ছেড়ে এসেছি, আমার বাচ্চার প্রতি কোনো ফিলিংসই নেই, বাচ্চা ছাড়া আমি খুব ভালো আছি, আমি বিশাল আনন্দে আছি। কখন মানুষ দিখাবা করে বলুন তো? যখন সে প্রকৃত ভেতরে খুশি না হয়, ভেতরটা পুরো খোকলা হয়ে যায়, খোকলা হয়ে যায়, তখন মানুষ দেখাতে ব্যস্ত থাকে। এই মেয়েটির অবস্থা হয়েছে তাই, বর্তমানে এ না তো ঘরের না ঘাটের, যেই কারণের জন্য আজকে ও যে খুশি সেটাও মানুষকে ওকে দেখিয়ে বোঝাতে হচ্ছে, দেখ ভাই আমি বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে এসে কতটা খুশি আছে, কতটা সুখী আছি, আমি সেই লেভেলে উড়ে বেড়াচ্ছি যেই লেভেলে ওরা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আজকে কি বলছে, আরে গান বাজছে, গান চালাও, গান চালাও, বিয়ে একবারই হয়, বিয়ে একবারই হয়, অথচ সে বছর বছর জামা কাপড় মানে পোশাক বদলের মতন করে সে পুরুষ বদল করছে। ভাবা যায়, একটা স্বামীকে ডিভোর্স দিল না, কত বড় বেআইনি কাজ, এটা ইল্লিগাল কাজ। স্বামীকে ডিভোর্স না দিয়ে সেই মেয়েটা কি করলো, একটা ছেলের সঙ্গে পরকীয়ার রিলেশন করেছে, সেই ছেলেটাকে অবৈধভাবে বিয়ে করে নিল, তার সঙ্গে 1 বছর 7 মাস ঘর করে নিল। ভাবা যায়, তারপরে সেই পুরুষকে আর ভাল লাগলো না, তার শাখা পলা সব খুলে দিয়ে আবার ফর্ক নামক আরেকটা ছেলেকে ধরলো, ফর্কর সঙ্গে হাগিং কিসিং কমপ্লিট হয়ে গেল, সেই ছেলেটাকেও ছেড়ে দিল, ছেড়ে দিয়ে গিয়ে আরো একটা ছেলের কথা আমরা শুনতে পেলাম বিনোদনের ভিডিও থেকে, যেই ছেলেটার নাম শোনা গেল, আরো একটা ছেলের নাম সন্দীপন বা ফন্দীপন এরকম টাইপের আরো একটা ছেলের নাম উঠে এসেছিল, যেটা আমি রুনাদির ভিডিওতে শুনেছি, তার সম্বন্ধে এখনো ডিটেলস কিছু জানা যায়নি। তাহলে ভাবতে পারেন, একটা দুধের বাচ্চাকে রেখে এসে প্রায় 2.5 বছর বয়সে একটা বাচ্চাকে ছেড়ে এসে তার মা একাধিক পুরুষের সঙ্গে জামা কাপড় বদলের মতন করে, পোশাক বদল করে মানুষকে বোঝাতে চাইছে আমি বিশাল আনন্দে আছি, আমি ভীষণ হ্যাপি, আমার মতন এরকম খুশি কেউ নেই, আমার মতন ভালো এরকম পৃথিবীতে কেউ নেই। আজকে প্রত্যেকটা ওর যে ভাইয়ের বউগুলো রয়েছে, যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকে ওর থেকে ছোট, ওর দাদার বউ ওর হাঁটুর বয়সী, ওর যে আরো একটা বৌদি রয়েছে যেটা কৃষ্ণনগরে, সেই মেয়েটিও বাচ্চা একটা মেয়ে, তারা প্রত্যেকে স্বামীর সঙ্গে নাচ গান করছে, স্বামী ফটো তুলে দিচ্ছে, স্বামীর হাত ধরে জল সইতে যাচ্ছে, ওর দাদা বৌদি আনন্দ করছে। আর ওর অবস্থা দেখুন, ও না ঘরের না ঘাটের হয়ে, একেবারে না সধবা, না বিধবা, না অধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা বিয়ে বাড়িতে গেছে, না একটা হাতে চুড়ি, না একটা কানে কানের দুল, না একটা গলায় হার, না একটা টিপ, মানে কি জঘন্য লাগছে। মানুষ গিয়ে কমেন্ট বক্সে জুতোর বাড়ির পর জুতোর বাড়ি দিচ্ছে।
এতটুকু লজ্জা নেই। এত বড় কানকাটা নির্লজ্জ, এত বড় কানকাটা নির্লজ্জ। মানুষের একটা লজ্জা শরম থাকে। আসলে না, কি বলুন তো, ও বুঝে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় নোংরামি করেই ইনকাম করা যায়, এবং যেই কারণের জন্য পুরো ফ্যামিলি মিলে নোংরামি করতে বসে গেছে। ঠাকুমাকে দেখুন, ঠাকুমাকে দেখুন, একটা দুধের শিশুকে ফেলে নাতনি চলে এসছে, জামা কাপড় বদলের মতন করে, পোশাক বদলের মতন করে পুরুষ বদল করছে, লাল জল খেয়ে রাত্রিবেলায় চিত হয়ে পড়ে থাকছে। তার ঠাকুমার অবস্থা দেখুন, পুরো বিয়ে বাড়িতে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। মানে আমি তো ভাবি যে এই মহিলা অল্প বছর বয়স যখন ছিল তিনি কি করেছেন। ওই রকম বয়সে ওই কাঠফাটা রোদ্দুরে দরদর করে মানুষ ঘামছে, উনি একটা রুমাল হাতে নিয়ে নেচেই যাচ্ছেন, নেচেই যাচ্ছেন, নেচেই যাচ্ছেন। ওই যে নাতনি জামাই বলেছিল না, ওনাকে দুপেক খাইয়ে রাস্তায় শুধু ছেড়ে দেবে, একটা গান বাজিয়ে দেবে, ব্যাস উনি সারাদিন নাচতে থাকবে। তাহলে এই রকম ফ্যামিলির মেয়ে, তো এর থেকে ভালো কি হবে, এর থেকে ভালো কি হবে। আজকে একটা এও কাজ, একটা শুভ কাজে ওকে হাত দিতে দেওয়া হয় না। ওর ক্যামেরায় অন্য অন্য ফ্যামিলি মেম্বাররা মুখ দেখাতে লজ্জা বোধ করে। এর থেকে লজ্জার, এর থেকে ঘেন্নার কিছু হয় বলুন তো? এর থেকে ঘেন্নার কিছু হয়? তারপরেও এর কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই। দেখা যাক, আজকের ভিডিওতে তো এইটা দেখলাম যে এখন মানে পুরো বাসের মধ্যে, আপনারা দেখেছেন, পুরো বাসের মধ্যে শুধু নাচ নাচ আর নাচ, পুরো বিয়ে বাড়ি যুদ্ধ জুড়ে শুধু নাচ নাচ আর নাচ। মানে ওটাই ওদের আনন্দ, লাল জল খাও আর উদুম হয়ে নাচো, এটা হচ্ছে এদের কালচার। তো এদের কালচারে জামা কাপড় বদলের মতন করে, পোশাক বদলের মতন করে পুরুষ বদল করা হয়। একটা বর ভালো লাগলো না, সেই বড় হটাও, বাচ্চাও হটাও, মানে বরের সঙ্গে বাচ্চা চলে যাবে, বাচ্চাও শেষ, বড় শেষ, বরের সঙ্গে ডিভোর্স, বাচ্চার সঙ্গেও ডিভোর্স, বাচ্চার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আবার নতুন বর জোগাড় করব, নতুন পুরুষ জোগাড় করব, আবার তার ঔরসজাত যে সন্তান হবে সেই সন্তান নিয়ে ততদিনই সেই পুরুষের সঙ্গে যতদিন থাকবো, সেই সন্তানের সঙ্গে ভালোবাসা ততদিন থাকবে। আবার যদি সেই পুরুষকে আমি ছেড়ে দিই, তাহলে ওই বাচ্চাও ওখানে ছেড়ে দেবো। তাহলে ভাবুন এরা সমাজকে কি দিচ্ছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে নোংরামির পর নোংরামি ছাড়া আর কি করছে, এদের কাছ থেকে মানুষ কি শিখছে। আমার তো মনে হয় এই নোংরা পরিবারকে যতদিন মানুষ দেখা বন্ধ না করবে, দেখুন একটা সময় লাখের ওপরে ভিউজ চলে গেছিল, দেন রাতারাতি, রাতারাতি চ্যানেল 85,000 86,000 চ্যানেল হয়ে গেছে, যেখানে আমরা 2 বছর 3 বছর থেকে গুটিয়ে গুটিয়ে এখনো 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি। সেখানে রাতারাতি কি করে, কি ক্রেডিট না, স্বামী ছেড়ে অন্য পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছি, সেই ক্রেডিটে রাতারাতি চ্যানেল গ্রো করে গিয়ে 85,000 86,000 সাবস্ক্রাইবার। এবং সব থেকে বড় কথা, প্রথম মাসে 86,000 মানে টাকা পেমেন্ট পেয়েছে ইউটিউব থেকে, ভাবতে পারেন? শুধুমাত্র পরকীয়ার নোংরামি করে, শুধুমাত্র পরকীয়ার নোংরামি করে পরপুরুষ নিয়ে ফুর্তি করার জন্য মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর 96,000 মানে টাকা প্রথম মাসে পেমেন্ট পেয়েছে। তারপরে প্রত্যেক মাসে লাখের ওপরে শুধু ইউটিউব থেকে ইনকাম করেছে, বাদ বাকি 80 থেকে 90,000 টাকা এই যে ওর যে প্রমোশনাল অ্যাড গুলো হয়, সেই প্রমোশনাল অ্যাডের থেকে পেয়েছে। তাহলে বুঝতে পারেন, একটা সরকারি চাকরি মানে পড়াশোনা জানা, মানে সারা দিন ধরে পড়ে একটা সরকারি চাকরি করেও এত টাকা ইনকাম করতে পারিনি। আর এই মূর্খ, মূর্খ বদ বেটি, পদা মেয়ে ছেলে, সে মানে বিনা যোগ্যতায় অসভ্যতামি করে লাখ লাখ টাকা ইনকাম করেছে। আজকে পরিস্থিতি দেখুন, ভিউজ কোথায় গিয়ে নেমেছে। পরবর্তীকালে এরপরে আপনারা ভাববেন না যে ও যেটা মনে করছে যে ওর এই লং টাইম বেসিস এই জিনিস চলবে। খাবে না মানুষ, খাবে না। এখনই দেখুন ভিউজ, এই যে বিয়ে বাড়ি দেখাচ্ছে, তারপরেও ভিউজ কোথায় এসে নেমেছে। একটা সময় এমন হবে না, ওর হাজবেন্ডের যেরকম ভিউজ হচ্ছে এর অবস্থাও তাই এসে দাঁড়াবে, এর অবস্থাও তাই এসে দাঁড়াবে। আর সেই দিনকে এর ফ্যামিলির লোক এর পেছনে ক্যাত লাথি মেরে রাস্তার ঘর থেকে রাস্তায় বের করবে। ও যে ফোকলাচরণের নামে মিথ্যা কথা বলেছিল, সেটা আজকের ডেটে আবার প্রমাণিত হলো যে ফোকলা ওর পুরো টাকা পয়সা, এই যে বলেছে না আমাদেরকে, ব্যাংক পুরো নীল হয়ে গেছে, আমার একটা টাকা নেই। আমার বর্তমানে এমন পরিস্থিতি, একবেলা খেয়ে যদি আরেক বেলা না খাই আমার ভালো হয়।
অথচ পরবর্তীকালে আমরা সুতপার ভিডিওতে কি শুনতে পারলাম, ও নিজের জায়গা খুব শিগগিরই নিজের জায়গা কেনার চেষ্টা করছে। তার মানে পুরো দমে আবার সিম্প্যাথি কার্ড গেইন করেছে, আবার সিম্প্যাথি কার্ড গেইন করেছে। যেমন ভাবে বাচ্চা নিয়ে মানুষকে ঠকিয়েছিল, ঠিক সেম ভাবে এই জায়গাটাকে আবার ক্রিয়েট করেছে যে দেখো আমার এমন অবস্থা যে আমার বয়ফ্রেন্ড যাকে আমি পরবর্তীকালে অবৈধভাবে বিয়ে করেছি সেই হাজবেন্ড আমার কি করেছে, টাকা পয়সা সব ঘাপলা করে নিয়ে গেছে, আমি নিঃস্ব, আমি বিজনেস করে খেতে পাচ্ছি না, আমার কোনো কিছু নেই, আমি যেই জায়গায় 2 বছর আগে যেখানে দাঁড়িয়েছিলাম আজকের ডেটেও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কত বড় মিথ্যে কথা বলেছে। আমাদের মতন মানুষরা ভেবেছি সত্যি কত বড় নোংরা কাজ। সে মেয়েটা আবার এইভাবে ঠকলো, আবার এইভাবে তার টাকা পয়সা আত্মসাৎ হলো। একটা টাকা পয়সা তার কাছে আজকে নেই, এত এত টাকা লাখ লাখ টাকা মাসে ইনকাম করেছে, নাই নাই করে 1.5 বছরে মানে 1 বছর 7 মাসে 36 থেকে 35 থেকে 40 লাখ টাকার মতন তারই মানে ইনকাম করার কথা। সেইখানে আজকে তার অ্যাকাউন্ট কি করে নীল হয়ে গেল? না, যেটা সুতপা বলেছিল আরেকটা অ্যাকাউন্ট করে রেখেছিল, যেই অ্যাকাউন্টের নাম্বারটা এই ফোকলাচরণ জানতো না, এবং সেই অ্যাকাউন্টের টাকা বহু আগে থেকেই যখনই ফোকলাচরণ ওর অ্যাকাউন্ট থেকে 5,000 10,000 টাকা করে সরানো শুরু করেছিল তখনই দেন এই চীনা সুন্দরী তোমরা দেখেছো যে মানে ব্যাংকে দৌড়াদৌড়ি করছিল, তখনই ও আলাদা একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। এবং শুধু তাই নয়, ওর মায়ের অ্যাকাউন্টে বাবার অ্যাকাউন্টেও বেশ মোটা অ্যামাউন্টের টাকা ট্রান্সফার করে রেখেছে, যাতে পরবর্তীকালে ও আবার এই এখন বর্তমানে যে এই যে জায়গা জমি কেনার কথা বলছে সেটা করতে পারে। আর তোমরা এখন বলতে পারো তাহলে ওর যখন টাকা পয়সা চুরি হয়নি, মাত্র 2 লক্ষ টাকাই গেছে, তাহলে ও বিজনেস করছে না কেন? ওর দ্বারা বিজনেস হবে না, কারণ কুড়ে মেয়ে ছেলের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যার চুলকানি মাথার উপর দিয়ে যায়, যে মহিলা যেখানে পুরুষ দেখে সেখানেই চুলকানি স্টার্ট হয়ে যায়, তার দ্বারা কিছু হয় না। ও অ্যাকচুয়ালি ওর দ্বারা ওই বিজনেস কিছু চলবে না। ও বিজনেসটা করেছিল পুরো ফোকলার জন্য। ফোকলা ওকে বিজনেসের বড় বাজার থেকে ফোকলা যাবে, গিয়ে মালপত্র নিয়ে আসবে, ফোকলা দাম বসাবে, ফোকলা ও লাইভ করবে, ফোকলা অর্ডার নেবে, এবং সেইখানে মালের অর্ডারগুলো নেবে, নেওয়ার পরে সেই প্যাকেটগুলো ঢুকিয়ে রাখবে, ও শুধু প্যাকিংটা করবে, তারপরে কুরিয়ারের ওখানে পর্যন্ত ফোকলাচরণ গিয়ে নিয়ে আসবে, কুরিয়ারও করবে, আর ও বসে বসে শুধু মানে বসে থাকবে। এইভাবে কোনো বিজনেস চলে না। সে জুয়েলারি বিজনেস বলুন, জামা কাপড়ের বিজনেস বলুন, তাতে পরিশ্রম করতে হয়। এত কুড়ে মহিলার পক্ষে বিজনেস করা সম্ভব নয়। ও যে বলছে না মাল তুলতে পারছি না, অ্যাকচুয়ালি তাই না, ও হচ্ছে বিশ্ব কুড়ে, যার জন্য ওর দ্বারা বিজনেস হবে না। সেটা তো আপনাদের সামনে বলতে পারবে না, তাহলে আপনারা আবার জুতাবেন। সেই কারণের জন্য এইটা বলেছে যে এক ঢিলে 2 পাখি মেরেছি, যে আমার টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে, আমি অসহায়। যেরকম 1 বছর আগে বলেছিল যে একটা ভিখারির কাছে 2 টাকা থাকে, আমার কাছে সেই 2 টাকাটাও নেই, মানুষ বিশ্বাস করেছে। পরবর্তীকালে জানা গেল 2 টাকা তো দূরস্থ, ও শ্বশুর বাড়ির থেকে জামা কাপড় ওর প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে বেরিয়েছে। আর ওর মা কি এসে কি বলেছিল, এক কাপড়ে আমার মেয়ে একটা খালি পায়ে নাইটি পরে বাড়িতে এসছে। তাহলে এরা হচ্ছে পুরো দমে মিথ্যাবাদী পরিবার। আপনারা যারা যারা ভাবছেন যে মেয়েটার হাতে 1 পয়সাও নেই, মেয়েটা কিভাবে চলবে, কিভাবে কি করবে, আমরাও কষ্ট পেয়েছিলাম। আজকে দেখেছেন বিয়ে বাড়িতে, দেখেছেন ওর অবস্থা, হ্যাঁ, পুরো বিয়ে বাড়িতে ওর মতন অসভ্যতা আমি মনে হয় একটা মানুষ করছে না, যাকে দেখে ঘেন্না ছাড়া আর ওয়াক থু ছাড়া আর কিচ্ছু আসে না। এই ধরনের মহিলারা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক। যেমনি এর মা অসভ্য, তেমনি এর ঠাম্মি অসভ্য, তেমনি এর বাবা অসভ্য, তেমনি দাদা অসভ্য, তেমনি তেমনি এই মেয়েটা হচ্ছে অসভ্যের থেকে চরম অসভ্য। এর সান্নিধ্যে এর দাদার বউটাও কতদিন ভালো থাকে যথেষ্ট সন্দেহ আছে। দেখেছেন এখন থেকেই দাদার মানে মানে বৌদির পুরো পাকনা ওরা শুরু হয়ে গেছে। দেখবেন একটু আবভাব গুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর বৌদি বিয়ের সময় যেরকম ছিল আর এই মহিলার সান্নিধ্যে ওর বৌদি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, এটুকুই বলার ছিল। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে
মানে ভীষণ 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 তোমাদের কাছে কৃতজ্ঞ, ভালোবাসা জানাই। কারণ রিসেন্টলি আমার ফোনের এতটা সমস্যা হওয়ার পরেও, হেডফোন দিয়ে ভিডিও করার পরেও যে তোমরা আমাকে ভিউজ দিচ্ছ, এর জন্য সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার মানে ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি যে এই রকম অবস্থায় আমি এইভাবে ভিডিও করার পরে সেই ভিডিওগুলো তোমরা দেখবে। ভীষণ ভালো লাগছে। এইভাবেই তনুশ্রীদির পাশে থেকো। আর আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।